ওদিকে রাজামশাইকে একটি অন্ধকার কক্ষে জনাজীর্ণ অবস্থায় বেঁধে রাখা হয়েছিল। আমাকে একটু জল দাও, আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে। আমি যে আমি যে আর সহ্য করতে পারছি না। বেশ কয়েকদিন হলো আমি আমি কিচ্ছুটি খাইনি। ক্ষুধায় যে আমার পেটের ভেতরটা খুব ব্যথা করছে। কেউ আমাকে একটু জল দাও, আমি যে জল খেতে চাই, আমাকে একটু জল দাও। এই, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ না? কেউ কি নেই এখানে? কেউ কি আমার আর্তনাদ শুনতে পাচ্ছ না? আমি যে গলা শুকিয়ে মরে যাচ্ছি। এ কি মোড়ল মশাই, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? আর তাছাড়া আপনার মুখটাই বা এমন শুকনো দেখাচ্ছে কেন? বলুন মোড়ল মশাই, কি হয়েছে? অভাগী মা, আমি এক বিপদে পড়ে তোর এখানে এসেছি। আমি বুঝতে পারছিলাম না যে বিপদের সময় আমি ঠিক কি করব, কোথায় যাব। কিন্তু কেন জানি না আমি তোর কাছে এসেছি। তুই কি আমাকে কোনো সাহায্য করতে পারবি মা? কি বলছেন কি মোড়ল মশাই? আপনি আপনি আমার কাছে এসেছেন সাহায্য চাইতে, আর আমি আপনাকে সাহায্য করব না? এটা কি করে হতে পারে বলুন তো? কিন্তু মোড়ল মশাই, আমাকে আগে আপনি এটা বলুন যে আসলে কি হয়েছে, আর কি ব্যাপারেই বা আমার সাহায্যের প্রয়োজন। বলছি মা, সব তোকে খুলে বলছি। এরপর মোড়ল মশাই তার স্ত্রীর সাথে ঘটে যাওয়া সব কিছু অভাগীকে খুলে বলে। সবই তো শুনলি মা, আমি বুঝতে পারছি না কি করব। আমি আমি এই গায়ের মরল, অথচ দেখ আজ আমি একেবারে অসহায় হয়ে গেছি। তোর গিন্নি মাকে তো খুঁজে পাচ্ছি না। এখন আবার রূপাকে নিয়ে পড়েছি আমি বিপদে। কারণ দুপুরের পর থেকে রূপাকেও আমি কোথাও খুঁজে পাচ্ছি না রে মা। এখন তুই বল না, তোর সাথে কি রূপার দেখা হয়েছিল? রূপা কি এদিকে কোথাও এসেছিল? মোড়ল মশাই, আমি আপনার কাছে কিছুই লুকোবো না। আসলে দুদিন আগেই তো রূপার সাথে আমার দেখা হয়েছিল, কিন্তু রূপার সাথে দেখা হওয়াটা আমার স্বাভাবিক দেখা ছিল না। আসলে রূপা মনে করছে যে গিন্নিমাকে মূর্তিতে পরিণত হওয়ার পেছনে নাকি আমার হাত রয়েছে, আর তাই তো সে আমাকে অকারণে দায়ী করে গেল। কিন্তু বিশ্বাস করুন মোড়ল কাকা, গিন্নিমা কোথায় আছে সেটাই জানি না, আর কি অবস্থায় আছে এসবও জানি না। এইসব তুই কি বলছিস মা? আমার স্ত্রী মূর্তি হয়ে গেছে মানে তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ওদিকে রাজামশাই ফিরে না আসায় রানী যেন আরো অসুস্থ হয়ে পড়ে, এমনকি সে শয্যাশায়ী হয়ে পড়ে। এসব কি হচ্ছে কি আমার সাথে? আমি আমার রাজপুত্রকে হারিয়ে ফেলেছি, আর আমার স্বামীও আমাকে কিছুটি না বলে কোথায় চলে গেল সেটাও বুঝতে পারছি না। এর আগে সে অনেকবার রাজ্যের কাজে বাইরে গিয়েছে, কিন্তু কখনো আমাকে কোনো কিছু না জানিয়ে যায়নি, আর কখনো এভাবে বাইরে রাতও থাকেনি। আর যদিও কখনো কোনো প্রয়োজনে তাকে বাইরে থাকতে হয়েছে, তখন তিনি তার ব্যাপারে আমাদেরকে সবকিছু চিঠিতে জানিয়েছেন। কিন্তু কতটা দিন পার হয়ে গেল, এর মধ্যে মহারাজের কোনো খোঁজ খবর কিচ্ছুটি পাচ্ছি না। এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না যে আসলে সে কোথায় আছে। তাকে নিয়ে চিন্তায় যে আমার আমার আর ভালো লাগছে না। সে ভালো আছে নাকি কোনো বিপদ আপদ হয়েছে তার, সেসব কিছু জানি না। রাঘব তো প্রহরীদেরকে দিয়ে সব জায়গায় মহারাজের খোঁজও করিয়েছে, কিন্তু মহারাজের তো কোনো খোঁজ খবর কিচ্ছুটি মিলছে না। না জানি মহারাজ আমাদের কাছে আদৌ কখনো ফিরে আসবে কিনা, কারণ আমার মনটার মধ্যে যে বড্ড কুগাইতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে আমার আমার কুমারের মতো আমি আমার স্বামীকেও চিরকালের মতো হারিয়ে ফেললাম। কিন্তু যদি এটা হয়, তাহলে তাহলে আমি কি করে বাঁচবো, কি করে? এই কথা বলে মহারানী অনেক কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে, আর তখনই সেখানে রাঘব চলে আসে। রানীমা, আপনি এভাবে কাঁদবেন না। আপনার কান্না যে আমার সহ্য হয় না। সতে হলেও আমি যে আপনার সন্তানের মতো, আর তাই আপনার কান্না দেখলে আমার বড্ড কষ্ট হয়। কাঁদবো না কি করব বলতে পারো রাঘব? আমি যে আর সহ্য করতে পারছি না।
একে তো আমার কুমারকে হারিয়ে ফেলেছি, এখন আবার মহারাজ সে যে কোন অজানায় পাড়ি দিল তার কোনো খোঁজ খবর পর্যন্ত এখনো মিলল না। তুমিও তো সে কবে থেকে চেষ্টা করছো তাকে খুঁজে বের করার, কিন্তু এখন পর্যন্ত তো কিচ্ছুটি জানতে পারোনি। এরপরও তুমি কি করে আমাকে শান্ত হতে বলতে পারো বলো? আমি বুঝতে পারছি মহারানী যে আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক, কিন্তু সদ্য হলেও আপনি রাজ্যের রানী আর মহারাজের অবর্তমানে এই সব কিছু এখন আপনার দায়িত্বে আছে। আর তাই মহারাজ কবে ফিরবেন আর কবে ফিরবেন না সেটাও তো আমাদের অজানা। আর আমি তো চেষ্টার কোনো কমও করিনি। আমার তো মনে হচ্ছে মহারাজ নিশ্চয়ই বড় কোনো বিপদে পড়েছে, আর এমনও তো হতে পারে সে হয়তো আর আমাদের রাজ্যে ফিরেও নাও আসতে পারে। না না রাঘব, এমন কথা তুমি বলো না। ওদের কিছু হয়ে গেলে যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না রাঘব, বাঁচবো না। মহারানী, আমি তো ঠিক এটাই চাই। আপনার স্বামী এই রাজ্য থেকে চলে গেছে মানে খুব ভালো হয়েছে, আর আপনার ছেলে সে তো কখনো এই রাজপ্রাসাদে ফিরে আসতে পারবে না। আর এই শোকে শোকে যদি আপনি এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান তাহলে তো খুবই সহজেই এই রাজ্যের মালিক হয়ে যাব আমি। বলছি যে মহারানী, আপনি এখন কথা বলবেন না, আপনার কিছুটা আমি হতে দেব না। আর তাছাড়া আপনার সাথে আমি রাজ্যের কিছু কাজের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। না না, আমি এখন রাজকার্যের ব্যাপারে কোনো কিছু বলতে চাই না। তোমার যেদিকে যেরকম ভালো লাগে তুমি সেদিকে সেভাবেই কাজ করো, কারণ আমার কুমার বা মহারাজ কেউ যে এখানে নেই, আর তাই এখন এই সব কিছুর দায়িত্ব তোমার। আর আমার বিশ্বাস তুমি সব কিছু একা হাতে সামলে নিতে পারবে। আর আমাকে একটু চুপচাপ একা থাকতে দাও, আমার যে আর ভালো লাগছে না। ঠিক আছে মহারানী, আপনি যা বলবেন তাই হবে। এ কথা বলে রাঘব সেখান থেকে চলে যায়। এ কি মহারাজ, আপনি এখানে চুপচাপ মন খারাপ করে বসে আছেন? কিছু কি হয়েছে নাকি আপনার? আমাকে বলুন। না না, আসলে বাবা মায়ের কথা বড্ড মনে পড়ছিল। আর শুধু তাই নয়, আমার সে কাছের মানুষটারও কথা যে আমার বড্ড মনে পড়ছিল, তাই আমি এখানে এভাবে বসে আছি আর কি। রাজকুমার, আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আসলে অনেকটা দিন আপনি আপনার বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে রয়েছেন। তাছাড়া মহারাজ যে এখন কোথায় আছে সেটাও আমরা জানি না, এখন পর্যন্ত জানতে পারিনি। আপনি কিন্তু একটা কাজ করতে পারেন রাজকুমার, আপনি চুপি চুপি গিয়ে রানীমাকে একটিবার দেখে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, কথাটা আপনি মন্দ বলেননি রাজগণক। আমি বরং চুপি চুপি একবার গিয়ে মাকে দেখে আসি। তবে মাকে কিছুতেই জানানো যাবে না যে আমি রাজপ্রাসাদে ফিরেছি, কারণ মা যদি জানে তাহলে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, আর তখন সবাই জেনে যাবে যে আমি রাজপ্রাসাদে ফিরে এসেছি। আর আমি এভাবে তো রাজপ্রাসাদে ফিরতে চাই না। রাজপ্রাসাদে আমাকে ফিরতে হলে ওই রাঘবকে চিরকালের মতো শেষ করে তবেই ফিরবো। হ্যাঁ রাজকুমার, আমিও সেটাই চাই। তাহলে কাল সকালই বরং আপনি একবার রাজপ্রাসাদ থেকে ঘুরে আসবেন, আর আজ রাতের মধ্যেই দাসী নিজে আসবে, এসে আমাকে জানাবে যে রাজপ্রাসাদের অবস্থা এখন কেমন আছে, আর আপনি অবস্থা বুঝে তবেই রাজপ্রাসাদের দিকে রওনা দেবেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আমাকে চারপাশটা দেখে শুনে তারপরে রাজপ্রাসাদে প্রবেশ করতে হবে, যেন কোনোভাবেই রাঘব আমার ব্যাপারে কিছুটি জানতে না পারে। দিদি, এভাবে মোড়ল গিন্নির মূর্তিটাকে কি এখানে ফেলে রেখে যাওয়া আমাদের ঠিক হবে বলো তো? এত কিছু চিন্তা কেন করছিস বলতো? মোড়ল গিন্নির কি হবে না হবে সেটা দিয়ে তো আমাদের কোনো কাজ নেই। তাই বলছি আমাদেরকে এখন এখান থেকে কয়েকদিনের জন্য অন্য কোথাও গিয়ে থাকতে হবে, কারণ আমি আমার সাধনার মাধ্যমে জেনেছি যে এখানে যদি আমরা থাকি তাহলে যখন তখন আমার বিপদ হতে পারে, আর আমি নতুন করে কোনো বিপদে পড়তে চাই না। হ্যাঁ দিদি, আমিও সেটাই চাই। যেহেতু আমরা এই সাতগড়া মোহর পেয়ে গেছি, তাহলে তো আর আমাদের এখানে থাকার আর কোনো দরকার নেই। আমরা বরং নিরাপদ একটা জায়গায় চলে যাই, তাহলে সেটা আমাদের জন্য মঙ্গল হবে।
কিন্তু এই মোড়ল গিন্নির মূর্তিটাকে কি করে রেখে যাব বলো তো? ওকে বরং তুমি ধ্বংস করে দিয়ে যাও, সেটাই ভালো হবে। না না না, ওকে ধ্বংস করার কোনো দরকার নেই, কারণ ওকে ধ্বংস করা না করা তো সমান কথা। আর শুধুমাত্র ওকে ধ্বংস করতে গেলে আমার এখানে বেশ কিছুটা সময় নষ্ট করা লাগবে আরো, কারণ ওকে যেমন আমি আমার জাদু শক্তির মাধ্যমে মূর্তিতে পরিণত করেছি, সেহেতু আবার আমাকে ধ্যান যজ্ঞ করে নতুন জাদু শক্তি উৎপন্ন করতে হবে, তারপর ওর মূর্তিকে ধ্বংস করতে হবে। আর সেই সময়টা আমি এখানে অপেক্ষা করতে চাই না। আর তাছাড়া মোড়ল গিন্নির মূর্তিকে নিয়ে আমি খুব একটা চিন্তা করছি না, কারণ এখানে এভাবে মূর্তিটা পড়ে থাকলেই দিনের পর দিন এমনিই নষ্ট হয়ে যাবে। কিন্তু দিদি, এই মোড়ল গিন্নির মূর্তিকে যদি কেউ আবার আগের রূপে ফিরিয়ে দেয়, আর সে যদি সবাইকে সবকিছু বলে দেয়, তখন কি হবে? একটি বারের জন্য কি ভেবে দেখেছো তুমি? একে গানি বুড়ি, তুই দেখছি ভয় পাচ্ছিস। আর তাছাড়া এই মোড়ল গিন্নির মূর্তিকে আমি ছাড়া কেউ তার আসল রূপে ফিরিয়ে আনতে পারবে না, কারণ কারো তো এত শক্তিই নেই। আর সব থেকে বড় কথা হলো, ওর নিজের রূপ ফিরে পেলো কি না পেলো সেটা নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আর তাছাড়া কেউ আমাকে ধরতেও পারবে না, ছুতেও পারবে না, আমি সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আর এই জন্য আমি কোনো চিন্তা করছি না। আর দেরি করিস না তো কানি বুড়ি, এক্ষুনি চল, আমাদেরকে এখান থেকে যেতে হবে। ওদিকে অভাগী আর মোড়ল মশাইয়ের কথা শুনে অভাগীর মাও ঘর থেকে বেরিয়ে আসে। দাদা, আপনার সব কথা আমরা বুঝতে পেরেছি, আর তাছাড়া আমার মনে হয় নিশ্চয়ই ইচ্ছে করে রূপা এবং আমাদের গিন্নিমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। না না, মনে হচ্ছে মোড়ল মশাই গিন্নিমার মূর্তি রূপ ধারণ করার ব্যাপারে কিচ্ছুটি জানে না, আর এটা তো শুধুমাত্র রূপাই আমাকে বলে গিয়েছে, আর রূপা নিশ্চয়ই তার বাবাকে কিচ্ছু জানায়নি। হয়তোবা তিনি অনেক চিন্তা করবে দেখে। না না, আমি এক্ষুনি মোড়ল মশাইকে কিচ্ছুটি জানাবো না। আর তাছাড়া আমি একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে রূপাই বা কোথায় গেল। না না, আমাকে যে করে হোক আগে রূপাকে খুঁজে বের করতে হবে, আর তারপর আমাকে চেষ্টা করতে হবে যে মোড়ল গিন্নিকে কোনো উপায়ে তার নিজের রূপ ফিরিয়ে দেওয়া যায় কিনা। কি হলো কি মা, তুই চুপ করে আসিস কেন? আমার কোনো কথার উত্তর দিচ্ছিস না কেন? না না মোড়ল মশাই, আপনার কথা আপনার শুনতে ভুল হয়েছে। মানুষকে কি কখনো মূর্তিতে পরিণত করা যায়? আসলে আমি অন্য ব্যাপারে কথা বলছিলাম। আর তাছাড়া আপনি রূপাকে নিয়ে এত চিন্তা করবেন না। আমি রূপাকে খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। আর শুধুমাত্র তাই নয়, সন্ধ্যের মধ্যেই আমি তাকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। সত্যি বলছিস? সত্যি বলছিস মা, তুই রূপাকে নিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসবি? হ্যাঁ মোড়ল কাকা, আমার উপর একটু ভরসা রাখুন। ঠিক আমি রূপাকে নিয়ে ফিরে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। ওদিকে রাঘব রানীর কক্ষ থেকে বেরিয়ে অনেক বেশি খুশি হয়। সব কাজই আমার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে, আর আমার তো মনে হচ্ছে এবার সত্যি আমি এই রাজ্যের সিংহাসনে বসতে পারবো, কারণ ওদিকে ওদিকে মহারাজ কোথায় গেছে তার কোনো হদিশ পর্যন্ত নেই। আমার তো মনে হচ্ছে সে হয়তোবা আর ফিরে আসবে না, কারণ হয়তোবা রাজকুমারের শোকে নিজের প্রাণে আত্মহতি দিয়েছে। কারণ রাজা রানী তো তাদের সন্তানই প্রাণ ছিল। ভালোই হয়েছে, আমাকে খুব বেশি কিছু আর করতে হয়নি। ওদিকে রাজকুমারকে সামান্য কিছুটা দিনের জন্য তাদের কাছ থেকে সরিয়ে রেখেছি মাত্র, তার মধ্যেই মহারানী এর এই অবস্থা। মহারাজ দেশান্তর হয়েছে, ভালো হয়েছে। আর এই সুযোগে আমাকে মহারানীকে দিয়ে এই রাজ সিংহাসনে বসে পড়তে হবে, কারণ মহারানী তো রাজ্যের সব দায়িত্ব আমাকে দিতে শুরু করেছে। হ্যাঁ, আজ আমি সন্ধেবেলায় মহারানীর কক্ষে যাব, আর মহারানীকে দিয়ে এই রাজ্যের রাজমুকুট আমি আমার মাথায় পরব। আর মহারানী যদি আমার কথাটা সহজভাবে মেনে নেয় তাহলে ভালো, আর যদি আমার কথাটা মেনে না নেয় তাহলে লাগলে মহারানীকে জোর করে হলেও আমি জোর করব। তারপরে আমি কিছুতেই সব মেনে নেব না। একবার যখন ওই রাজমুকুট আমার মাথায় উঠে পড়বে তখন তো সবকিছু আমার হাতের মুঠোয় হয়ে যাবে। তখন আর কেউ ফিরে এলেও আমার আর কিছুই করতে পারবে না। অনেক অনেক কিছু করে অনেক সময় নষ্ট করেছি, আর কোনোভাবে কোনো সময় নষ্ট করব না। এবার যা করার আমাকে আজ রাতের মধ্যেই করতে হবে।
বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা জিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।